ছোটদের যে পড়াশুনোটা হয় সেটা খুব একটা আনন্দদায়ক কোনো মেথড সেখানে নেই। একটা জয়ফুল লার্নিং প্রসেস এটা বোধহয় ইনভেন্ট করার দরকার আছে। আমি বিদেশে এটা দেখেছি, পৃথিবী বিভিন্ন দেশে, চায়না, অস্ট্রেলিয়া, ইউরোপ, অনেক জায়গাতে আমি গিয়েছি, এই বক্তৃতা করেছি কীভাবে একটা জয়ফুল লার্নিং প্রসেসে বাচ্চাদের নিয়ে আসা হয়। কারণ একজন শিক্ষক, সে 20 বছর ইংরেজি পড়াচ্ছে, সে ইংরেজি বলতে পারে না। আমি দেখেছি এটা যখনই আমি টিচার্স ট্রেনিং করতে গেছি বা সেমিনারে গিয়েছি। নমস্কার, আমার নাম অরিন্দম গুপ্ত। আমি জন্মেছিলাম এক লোহা শহরে, জামশেদপুর। সেখানেই আমার ছেলেবেলা কেটেছে। রামকৃষ্ণ মিশন স্কুলে লেখাপড়া শুরু। সেখানেই আমার হাতেখড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডে। আমার মা বাবা আমাকে খুব উৎসাহ দিতেন। মা খুব ভালো গান গাইতেন, মায়ের সঙ্গে আমি হারমোনিয়াম বাজাতাম। তারপরে একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি ইচ্ছে হলো বাঁশি বাজাবো। আমাদের বাড়িতে যারা কাজ করতো তারা সাঁওতাল, তারা সারা বছর কাজ করতে করতে মনের আনন্দে গান গাইতো, তাদের বাড়িতে বাঁশি বাজতো, মাদল বাজতো। আমাকে সেই লোক সংস্কৃতি খুব টানতো। তো আমি ওই রকম একটি বাচ্চাকে বললাম যে আমি একটা বাঁশি চাই, আমাকে দেবে? তো সে একটা মেলার কথা বললো যে সেখানে পাওয়া যায়। সেই মেলাতে আমি গেলাম, সেখান থেকে আমি বাঁশি কিনি। তখন আমিও কিশোর। সেই বাঁশি তো কেনা হলো, নিজে নিজে বাজাচ্ছি। এখন বাঁশিতে সুর তোলা খুব কঠিন প্রথমে। এবার সকলে অতিষ্ঠ হয়ে উঠছে, বাড়ির সবাই, যে বাঁশিতে তো সুর হচ্ছে না, খালি একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে। তেরম করতে করতে 3-4 মাস পরে সুর হলো। এই আমার গান বাজনা দুটোর উপরেই ঝোঁক চলে গেল। তারপরে আমি একটা ব্যাঞ্জো কিনলাম, ব্যাঞ্জো বাজাতে শুরু করলাম। হারমোনিয়াম তো বাজাতামই। ছোটদের নাটক পাড়াতে হতো, সেখানে করতাম। খুবই ছোটোবেলায় আমি একজন দেবপ্রতিম মানুষকে আমার মেন্টর হিসেবে পেয়েছিলাম। সে আমার পরম পূজ্য ডক্টর সত্যেন্দ্রনাথ দে। এই মানুষটি আমার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। আমার ব্লাড ট্রান্সফিউজ করে দিয়েছে, রক্ত পরিবর্তন করে দিয়েছে। ইনি খুব ছোটোবেলাতে আমাকে আবৃত্তি, বিশেষত রবীন্দ্রনাথের কবিতা, কিভাবে কথা বলতে হয়, কিভাবে সুর আনতে হয় আবৃত্তিতে, কিভাবে উচ্চারণ করতে হয়, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো কীভাবে উচ্চারণ করতে হয়, সব উনি বলে দিলেন। আমার কোনো বন্ধুবান্ধব কিন্তু এই অ্যাডভান্টেজটা পায়নি। এবার আমি যখন বলতাম আবৃত্তি, বা আমি যখন নাটক করতাম বা গান গাইতাম, আমার উচ্চারণের অসম্ভব প্রশংসা করতেন সবাই। এবং এই সত্যেন্দ্রকে আপামর বাঙালি অসম্ভব শ্রদ্ধা করত। তার দীর্ঘ ছায়া বাঙালির জীবনে অনেক কাল জুড়ে ছিল। এবং আমার এই যে গঠনটা হলো, এরপরে ওনার কাছ থেকে সাহিত্যের পাঠ, প্রথম প্রাথমিক নাটক, উনি নাটক লিখে দিলেন, আমরা অভিনয় করলাম। এরপরে আমি যৌবনে কলকাতায় চলে আসি। আমি ইকোনমিক্সে MA পাশ করলাম। MA পাশ করার পরে আমার কিছুতেই চাকরি বাকরি করতে ভালো লাগতো না, কিন্তু তবুও চাকরি তো একটা করতেই হয়। চাকরি করলাম, কিছুদিন অধ্যাপনা করেছি কলেজে। তারপরে আমি বিদেশেও গেছি। হঠাৎ আমার মনে হলো যে আমাদের দেশে ছোটদের যে পড়াশুনোটা হয় সেটা খুব একটা আনন্দদায়ক কোনো মেথড সেখানে নেই। একটা জয়ফুল লার্নিং প্রসেস এটা বোধহয় ইনভেন্ট করার দরকার আছে। আমি বিদেশে এটা দেখেছি। আমার একটা চেতনা হলো যে আমি নিজেই যদি এটা করি। আমার ছোটোবেলায় আমি দেখেছি শিক্ষকরা বেত হাতে ক্লাসে আসছে, আমরা মারও খেয়েছি। আমি জানি না, রামকৃষ্ণ মিশনে পড়েছি, সেখানকার মহারাজরাও কিন্তু মারত। তো আমি পরে ভেবেছি যে মহারাজেরা সর্বত্যাগী সন্ন্যাসী,
এরা এরকমভাবে শিশুদের মারধর কী করে। তো আমি এবার একটুখানি চাইল্ড এডুকেশন নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম, চাইল্ড সাইকোলজি, নানা রকম বইপত্র পড়ে টড়ে। এবার আমার বিষয় হয়ে গেল চাইল্ড এডুকেশন। বিভিন্ন জায়গাতে ডাক আসতে থাকলো, বিভিন্ন স্কুলের টিচার্সদের ট্রেনিং করতে যেতাম, বিভিন্ন কলেজে, বিএড কলেজগুলো বিশেষত প্রচুর ডাকতো আমাকে। এইভাবে ধীরে ধীরে আমার ভুবনটা অনেক বড় হলো। পৃথিবী বিভিন্ন দেশে, চায়না, অস্ট্রেলিয়া, ইউরোপ, অনেক জায়গাতে আমি গিয়েছি, এই বক্তৃতা করেছি কীভাবে একটা জয়ফুল লার্নিং প্রসেসে বাচ্চাদের নিয়ে আসা হয়। এরপর আমি ঠিক করলাম যে না, আমি এলিট এডুকেশনের সঙ্গে আর যুক্ত থাকবো না, গ্রামীণ শিশুদের পড়ানোর কাজে আত্মনিয়োগ করব। তো আমি এইভাবে খুঁজছিলাম একটা অপরচুনিটি, কোথায় কিভাবে এটা শুরু করব। এরকমভাবে আমার একটা সুযোগ চলে আসে। বেশ কিছু উৎসাহী যুবক, উত্তর দিনাজপুরে তারা থাকে, কিছু রাজবংশী যুবক, কিছু বিহারি, তাদের সঙ্গে আমার পরিচয় ঘটে আমার এক ছাত্রের থ্রুতে। ওদেরকে আমি বলি যে চলো তোমাদের এখানে আমরা একটা স্কুল করি। সেই সময় ওখানে খুব ভালো স্কুল একটা ছিল না, তো একটা স্কুল তৈরি হলো। স্কুলের নাম দেওয়া হলো অ্যাসে ইন্ডিয়ান মডেল স্কুল, আমারই দেওয়া নাম। অ্যাসে মানে মূল্যায়ন, ASSAY। তো আমরা নিয়মিতভাবে বাচ্চা কতটা শিখছে তার একটা মূল্যায়ন আমরা করতাম। সেখানে আমি নিজে পড়াতে শুরু করলাম স্কুলের গোড়াপত্তন হওয়ার সঙ্গে সঙ্গে, এবং আমার ছাত্রদের আমি কলকাতা থেকে নিয়ে গেলাম। আমাদের বাচ্চারা যারা ওখানে আসতো পড়তে, তারা স্কুলে না এলে তাদের ভাত হজম হবে না, এরকম অবস্থা হয়ে গেল। তারা কোথাও আর যাবে না। এবং গরমের ছুটি দেব, গার্জিয়ানরা এসে বলছে আমার বাচ্চারা বলছে গরমের ছুটিতে ওরা বাড়িতে থাকবে না, তো আপনার স্কুলটা চালানো যায় না। তো আমি বললাম আরে আমার তো একটু ছুটি দরকার, কারণ স্কুলে না অ্যাটমসফিয়ারটাই এমন একটা হলো, প্রথমত একটা পারফেক্ট অ্যাম্বিয়েন্স ফর স্টাডি, সেটা তো ছিলই, পড়াশুনো খুব গভীরভাবে হতো, কিন্তু নাচ গান, নাটক, হই হাল্লা, ক্যারিকেচার, মজা, মিমিক্রি, মানে সকাল থেকে বিকেল অবধি এই চলতো। প্লাস খেলাধুলো নিয়মিত, খেলার পিরিয়ড ছিল প্রত্যেক ক্লাসের 1 ঘন্টা করে, 4টে থেকে 5টা, তারপরে তারা বাড়ি যেত, খেলাধুলো করে স্কুল শেষ হলো, বাড়ি গেল। এই যে একটা আনন্দ ভুবন তৈরি হলো এবং শিশুরা সেখানে সকাল থেকে আসে, আমার ভীষণ ভালো লাগলো। আমারও একটা এরকমই জায়গায় গ্রামে থাকার ইচ্ছে বরাবরই ছিল। কলকাতা আমার ভালো লাগতো না, জামশেদপুরও আমার ভালো লাগতো না, কোনো শহরই আমার ভালো লাগতো না। এমনকি বিদেশেও আমি গেছি, সেখানে ওই বৈভব আমার ওগুলো ভালো লাগতো না। আমার মনে হতো একটা মাটির ঘর থাকবে, পুকুরে হাঁস খেলে বেড়াবে, বাচ্চারা খেলবে, ধান খেতে সবুজ ধান, হাওয়ায় দোল খাবে, এইগুলো আমার খুব স্বপ্নের মধ্যে ছিল। সেই রকম একটা পরিবেশ আমার স্কুলে কিন্তু রচিত হয়ে গেল। আমি সেখানে থাকতে আরম্ভ করলাম। এখন আমি সেখানেই মূলত থাকি, মাঝে মাঝে কলকাতা আসি। তো আমার ডাক্তারবাবু, উনিও একজন কৃতি মানুষ এবং ওনার একটা ফিলান্থ্রপিক মন আছে, ডক্টর দেবাশিস চক্রবর্তী, অসম্ভব একজন ভালো মানুষ। তিনি আমাকে বললেন যে আপনি কলকাতাতেই থাকুন, ক্রাইসিস মোমেন্টে আপনি আপনার স্কুলে যাবেন, বাচ্চাদের সঙ্গে কদিন কাটাবেন, চলে আসবেন। এখন আমি তাই করি। কিন্তু আমার কলকাতাতে থাকতে থাকতে আমার মনে হলো শিশু ছাড়া আমার জীবন চলবে না। এবার কিছু বাচ্চা পাড়ার জুটে গেল, তাদেরকে নিয়ে কী করবো? পড়ানো তো আমি ফ্রিতেই পড়াই, আমি কোনোদিন পয়সা নিয়ে পড়াইনি কখনো, চাকরি ছাড়া। এবার এই বাচ্চাদেরকে আমি ঠিক করলাম যে আবোল তাবোল যে সুকুমার রায়ের বইটা, এইটা দিয়ে এদের আমি শুরু করব। তো আমার স্কুলে ওরা আবোল তাবোল জানে, এই বাচ্চাদেরও আমি শেখাতে আরম্ভ করলাম আবোল তাবোল। এই আবোল তাবোল বইটা এমন একটা বই, এটা আর দুটো বইয়ের নাম আমি বলছি, সেই বই দুটোর সঙ্গে এক সারিতে এই বইটা থাকবে। প্রথম হলো বিদ্যাসাগরের বর্ণপরিচয়, যেটা বাঙালির শিশুরা
পড়ে থাকে এবং পড়তেই হবে, আমিও পড়েছি, সবাই পড়েছি। তারপরে হলো রবীন্দ্রনাথের সহজ পাঠ। এই দুটো বই ভাষা শিক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু মনের আনন্দের জন্য এবং ভাব শিক্ষা, ভাষা শিক্ষাও বটে, আবোল তাবোল, এই যে একটা অদ্ভুত পৃথিবী আবোল তাবোলের, এইটাও শিশুর মনে একটা আনন্দ সুন্দর পরিবেশ রচনা করে। তো এই আবোল তাবোল বাচ্চারা আমি দেখেছি এই দুটো বইয়ের পাশাপাশি পছন্দ করে, এবং এই তিনটে বইয়েই আজ অবধি বিক্রি আছে। অন্য কোনো বইয়ের কথা জানি না আমি, লোকে আজকাল বইপত্র কেনে কিন্তু পড়ে না বা কেনেও না, কিন্তু আবোল তাবোল আমি দেখেছি বাচ্চারা ভীষণ পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে। তো আমি কি করলাম, আবোল তাবোল এবং সুকুমার রায় আর যা যা রচনা আছে যেগুলো বাচ্চাদের ভালো লাগে, হযবরল, এর ছোটো ছোটো যে কবিতাগুলো, ছড়াগুলো আছে খুবই মজার, সেগুলোকে আমি সুর দিলাম। সুর দিয়ে সেগুলোকে আমি, আমার স্কুলের বাচ্চারাও গাইলো, এবারে কলকাতারই বাচ্চারাও গাইলো, শুরু করলাম এটা। কিন্তু আমার মনে হলো যে এই বাচ্চারা, বিশেষ করে গ্রামের বাচ্চারা, তারা ইংরেজিতে বড্ড কাঁচা, সেখানকার শিক্ষকরাও ইংরেজিতে বড্ড কাঁচা। এখন ইংরেজি তাদের যদি গ্রামের কচকচি দিয়ে শেখানো যায়, শিখবে না, শেখে না। কারণ একজন শিক্ষক, সে 20 বছর ইংরেজি পড়াচ্ছে, সে ইংরেজি বলতে পারে না। আমি দেখেছি এটা, যখনই আমি টিচার্স ট্রেনিং করতে গেছি বা সেমিনারে গিয়েছি, আমি বলেছি যে ইংরেজি কবিতাটা তুমি ইংলিশ টু ইংলিশে পড়াও, ও পারে না, ও বাংলায় পড়ায়, মানে বলে দেয়। তো আমি তখন ঠিক করলাম যে বাচ্চাদের আমি যে কবিতাগুলো পড়াবো, যদি কোনো ইংরেজি কবিতা পড়াই তাহলে সেটা আমি বাংলা করে দেবো, আর যদি কোনো বাংলা কবিতা পড়াই তবে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেবো। এই বাইলিঙ্গুয়াল মেথডটা, এটা মারাত্মক একটা মেথড। এতে করে বাচ্চারা খুব সহজে ইংরেজি শিখে যায়, তাদের স্টক অফ ওয়ার্ড বাড়ে। এরপরে স্ট্রাকচারাল ইংরেজিটা শিখিয়ে দিলে ওর কাছে তো স্টক আছে। যেমন আমার স্কুলের প্রত্যেক ছেলে মেয়ে প্রচুর তাদের ওয়ার্ড স্টক, বাংলা মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়ামের চেয়ে ভালো ইংরেজি তারা জানে। কীরকম, যেমন আবোল তাবোল আমি করেছি, হযবরল একটা কবিতা আছে, বাচ্চারা ভীষণ পছন্দ করে। চাঁদনি রাতে পেতনি পিসি, সজনের তলায় খোঁজ নাড়ে, এটাকে আমি করলাম কি, গান করলাম, প্রথমে সুর দিলাম আমি, এবার এটাকে ট্রান্সলেট করে দিলাম। চাঁদনি রাতে পেতনি পিসি, সজনের তলায় খোঁজ নাড়ে, থ্যাতলা মাথা হ্যাংলা সেথা, হাড় কচা কচ ভোজ মারে, চালতা গাছে আলতা পড়া, নাক ঝুলোনো শাকচুনি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে আমায় তো কেউ ডাকছনি। On a moonlit night, look for her, the phantom aunt below moringa tree. Pounded head, greedy and dead, grinds the bone, a feast for free. High on a tree, luck-die fit, stooping knows that female ghost, shaking earring cries aloud, why none bothers to bring my host. তো এইগুলো ওরা দেখা যাচ্ছে যে প্রচুর ইংরেজি শব্দ শিখে যাচ্ছে, বাংলা শব্দ তো শিখছেই। এরপরে যখন স্ট্রাকচারটা একটু শিখিয়ে দেওয়া হচ্ছে ইংরেজি, তখন শব্দভাণ্ডার থাকার দরুন এরা বলতে পারছে, এবং আমি ওদের সঙ্গে ইংরেজিতেই কথা বলি। ইংরেজিতে ইংরেজি ক্লাসে তো বটেই, অঙ্ক টঙ্ক আমি যখন পড়াই আমি ইংরেজিতে, ওরা বুঝতে পারে। তো আমাকে অনেক বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষকরা জিজ্ঞেস করে যে আমার স্কুলে তো কেউ বুঝতে পারে না, তাহলে বলেন না আপনারা, বললেই বুঝবে। বললে হবে, কী করে হবে? হবে, হচ্ছে, আমার স্কুলে হয়েছে। আমার এই বাচ্চাগুলো কলকাতায় যারা আমার কাছে গান শেখে, সবাই আমার কাছে ইংরেজি পড়ে, শিখে গেছে ইংরেজি বলতে, এবং তারা নিজের মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারে, এতটাই তারা ইংরেজি জানে। এইটা এখন এই আবোল তাবোলটা আমি কলকাতায় 4টে হল প্রোগ্রাম করেছি, লোকজন ভীষণ উৎসাহ নেয়। কিছু কিছু ট্রান্সলেশনও থাকে ইংরেজি হলে, আর আজকাল তো বাচ্চারা শহরের বেশিরভাগ ইংরেজি মাধ্যমে পড়ে, তারা কিন্তু সুকুমার রায়ের আবোল তাবোল বইটা পড়তেও পারে না, অনেক স্কুলে আছে ইংরেজি নেই,
যেমন সেন্ট্রাল স্কুল সিবিএসই, সেখানে বাংলা অ্যাজ এ সাবজেক্ট নেই, ফলে সে এখানে বাংলাটাও শিখলো। আবার অনেক স্কুলে ভালো করে ইংরেজি নেই, ও গ্রামের দিকে পড়াতেও পারে না প্রাইমারিতে, সেখানে এরা বাইলিঙ্গুয়াল মেথডে ইংরেজি শব্দগুলো শিখলো, বলতেও শিখলো। তো এটার একটা উপযোগী দিক তো আছে। তো সেইভাবেই বহরমপুর থেকে একটা রেসপন্স এসেছি। উত্তর দিনাজপুরে তো হয়েইছে, এখন বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে যে আবোল তাবোল একটা ওয়ার্কশপ করা হোক।